যা কিছু কাজ করবো হোপফুলি ঠিকমতো রেকর্ড হবে, চেক করে দেখবো পরে। তো এর আগের ক্লাসে আমরা যে কাজগুলো করতেছিলাম সেটা ছিল হচ্ছে যে একটা নতুন ডেটা টাইপ কিভাবে করতে হয় সেটার জন্য ইউএমএল ক্লাস ডায়াগ্রাম করছিলাম, তাই না? আজকে যেহেতু এখানে কম্পিউটার ইউজ করতেছি আমি এখানে করেই দেখাবো এক্স্যাক্টলি জিনিসগুলো কিভাবে হয়। আর পেছন দিকে দেখতে না পেলে বলো, আমি ফন্ট অ্যাডজাস্ট করার চেষ্টা করি, এটা দেখাটাও ডিফারেন্ট। হ্যাঁ হ্যাঁ আমি ক্লিয়ার করার চেষ্টা করতেছি, দাঁড়াও। এগুলো পড়ার দরকার নেই, কোড দেখতে পারি কিনা সেটা বলো, তাহলে চলবে। হ্যাঁ আসবে কোড। একটু বাইরে চলে গেছে। হ্যাঁ যেটা একটাই ইউজ করেন, যেটার দরকার নেই। এই লেখাগুলো দেখতে পাই কিনা সেটা বলো। অলরাইট, দেখা যায় মনে হয় সবকিছু অনেক বেশি বড়, একদম পিছন থেকে দেখার কথা। আচ্ছা, এর আগের দিনের যে কাজগুলো সেগুলো আমরা এখানে করে দেখবো। তো ফার্স্ট থিংস ফার্স্ট, প্রথম কথা হচ্ছে যে জাভায় কোনো একটা কাজ করতে গেলে নেটবিনস এই আইডি তো ইনস্টল করার কথা বলছিলাম, কোর্স আউটলাইনও দেওয়া আছে। জেডিকেটা ইনস্টল করতে হবে, তারপর নেটবিনসের আইডিটা ইনস্টল করবো, আর সিম বিল্ডার যেটা আছে ব্লু ওয়ানের সেটা ইনস্টল করতে হবে। আজকে যে কাজটা করবো আমরা সেটা হচ্ছে যে আগের দিনের কন্টিনিউয়েশন। আগের দিন আমরা আমি শুরু থেকে করে দেখাই। আচ্ছা, একটা নতুন একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে চাই, তাহলে নেটবিনসের কাজটা করবো হচ্ছে আমরা ওই যে উপরে নিউ প্রজেক্ট একটা আছে, এই জিনিসটা একটু ডিফারেন্ট। আমরা যখন সি প্লাস প্লাসে কাজ করতাম, কোড ব্লকসে বা টার্বোসিতে, শুধু একটা ফাইলে কাজ করলেই করা যেত। জাস্ট একটা ডট সি ফাইল খুলে আমরা ওটাতেই কোড লিখতাম, ওটাই রান করতাম, কোনো প্রজেক্টের কনসেপ্ট ছিল না। কিন্তু এখানে প্রজেক্ট দরকার। আমরা এখানে একটা নতুন প্রজেক্ট তৈরি করব, সেই প্রজেক্টের জন্য উইন্ডোটা টান দিয়ে দেখি। এখানে কতগুলো ইনফরমেশন দিয়ে দিতে হবে। একটা হচ্ছে যে প্রজেক্টের নাম কি হবে। এই প্রজেক্টের মধ্যে অনেকগুলো জাভার সোর্স ফাইল থাকতে পারে, এর বাইরেও আরো কিছু ফাইল থাকতে পারে। এই যে প্রজেক্টের নামটা, এটা ডিপেন্ড করবে কি কাজ করবো সেটার উপরে। লেটস সে এইখানে আমরা গতকালকের যে এক্সাম্পলগুলো ছিল তার বাইরে আরো কিছু কাজ দিয়ে রাখছিলাম, তাই না? তো সেরকম একটা কাজ নিয়ে শুরু করি। হ্যাঁ, পজের কাজটা দিয়ে শুরু করি। লেটস সে একটা পয়েন্ট অফ সেল সিস্টেম করতে হবে আমাদেরকে। এই পয়েন্ট অফ সেলস এর জন্য যে কোনো একটা স্টোরে কি কি ইনফরমেশন রাখতে হয়, এরকম কিছু কনসেপ্ট আইডেন্টিফাই করতে বলছিলাম। আমাকে একটু হেল্প করো, কি কি দরকার? আচ্ছা, শপের নেম আর প্রোডাক্টের নেম দুটো কিন্তু দুই রকমের জিনিস। তাহলে
প্রোডাক্ট ইটসেলফ একটা কনসেপ্ট আমার তৈরি করতে হবে। সেই প্রোডাক্টের মধ্যে কি কি লাগবে? প্রোডাক্টের একটা আইডি দেওয়া দরকার না, একটা নাম্বার, একটা কোড লাগবে যেটা বারকোডে আসবে। নাম লাগবে আর এখানে আমার একটু আপত্তি আছে, আপাতত আমি কথাটা রাখি, কিন্তু পরে দেখব। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আইডির সাথে প্রাইসটা ফিক্স করার জন্য যেটা তো রাখতে হবে, ওই একই কথা আইডির সাথে নামটাও তো ফিক্স করা, সেভ না করলে থাকবে না। তো এই জিনিসগুলো এখানে রাখতে হবে, সেই জন্য থাকবে। এক্সপায়ারি ডেট বললে সেটাও মানলাম, আর প্রোডাক্টের টাইপ সেটাও রাখলাম। কোয়ান্টিটি রাখতে রাজি না, কারণ একই প্রোডাক্ট বিভিন্ন মানুষ বিভিন্ন কোয়ান্টিটিতে কিনবে, তাহলে একটা প্রোডাক্টের কোয়ান্টিটি আমি ফিক্স করে দিতে পারবো না। হ্যাঁ, এক্সপায়ারি ডেট এইভাবে লিখতে হবে। আচ্ছা, অন্য মেম্বারগুলো আর যেগুলো আছে আরো কিছু আসতে পারে, এই মুহূর্তে আপাতত এই কয়টা রাখি, এগুলো নিয়ে কিছু কাজ করব। আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন আসছে যে কোন একটা ভ্যারিয়েবলের নাম বা কোন একটা ডেটা রিপ্রেজেন্ট করতে যদি আমার দুইটা ওয়ার্ড লাগে, সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্রথম লেটারগুলো এগুলো সবই লোয়ার কেস দেব। এগুলো আইডেন্টিফায়ার নেমিং এর যে কনভেনশন, সেই কনভেনশনটা এরকম লোয়ার কেসে শুরু করব, আর এর পরের প্রত্যেকটা নতুন ওয়ার্ড আপার কেসে শুরু হবে। এইভাবে যদি তুমি নাম না দাও কোনো ক্ষতি নেই, প্রোগ্রাম ঠিকই কম্পাইল করবে, ঠিক আছে? কিন্তু অন্য সবাই যাওয়ার প্রোগ্রাম লিখবে একভাবে আর তুমি লিখবে আরেকভাবে, সেটা তো আর হবে না। আমাদের নেমিং কনভেনশন গুলো মেনে চলা উচিত, সেই কারণে আমরা এটা ফলো করতেছি আর কি। আপাতত এই 5টা জিনিস আইডেন্টিফাই করলাম, এর সাথে আরো অনেক কিছু আসতে পারে। কিন্তু অনেক কিছুর মধ্যে যেমন কোয়ান্টিটিটা আসবে না, প্রাইস অলরেডি লিখে ফেলছি, যদিও প্রাইসটার ব্যাপারে আমার আপত্তি আছে, এটা বলে রাখি, ডিজাইনটা একটু অন্যরকম ভাবে পড়ে, কারণ একই দোকান একই প্রোডাক্ট বছরের বিভিন্ন সময় বিভিন্ন দামে বিক্রি করবে। এটা যদি আমরা ফিক্স করে দিই প্রোডাক্টের আইডির সাথে, তাহলে তোমার ওই দামটা একদম ফিক্সড হয়ে যাবে। পরে যখন তুমি প্রাইসটা চেঞ্জ করবে, আগে বিক্রি হওয়া জিনিসগুলোর দামও চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই যে জিনিসগুলো আইডেন্টিফাই করলাম, এগুলো সব কি আমাদের ডেটা মেম্বার। এই ডেটা মেম্বারগুলো প্রত্যেকটার সাথে আমাদের কি দিতে হবে, একটা করে টাইপ দিতে হবে। আইডি কি ধরনের জিনিস, স্ট্রিং রাখতে পারি, ইন্টিজার রাখতে পারি, ঠিক আছে, স্ট্রিং। নেম কি ধরনের জিনিস, প্রাইস ফ্লোট দিই বা ডাবল দেই, যে কোনো একটা করা যাবে। টাইপ, টাইপ বলতে আসলে কি বোঝাচ্ছে, কি টাইপের প্রোডাক্ট, এটা একটা ডেইরি প্রোডাক্ট হতে পারে, হ্যাঁ, ফুড এন্ড বেভারেজ হতে পারে, তারপরে স্টেশনারি আইটেম হতে পারে, কসমেটিক্স হতে পারে। তাহলে এই জিনিসগুলো সবই তো স্ট্রিং টাইপের জিনিস। যদিও এই কোর্সের মাঝে কোনো এক সময় বলবো যে এটা স্ট্রিং টাইপটা ঠিক না, কারণ প্রোডাক্টের যে ক্যাটাগরিগুলো করা হবে সেগুলো ফিক্স কিছু ক্যাটাগরি হবে, যদি হ্যাঁ অ্যাটলিস্ট থাকবে। জাভা এটার একটা চমৎকার ফিচার আছে, ইনোভেট করা যায়, এটা আমি ইউজ করবো এক সময়। আর এক্সপায়ারি ডেট যে জিনিসটা, ওটা একটা লোকাল ডেট রাখতে পারি। ওকে, তাহলে এটা হচ্ছে একটা প্রোডাক্টের জন্য একটা ইউএমএল ক্লাস ডায়াগ্রাম তৈরি করতে যাচ্ছি। লোকাল ডেট একটা টাইপ, যেটা একটা ডেটকে রিপ্রেজেন্ট করে, মানে কোনো একটা সার্টেন ডেট প্লাস টাইম, যদি টাইমটা এই মুহূর্তে দরকার নেই। এই ডেটা মেম্বারগুলো আমাদের সবই কি থাকবে, সেফ রাখতে হবে বা সিকিউর রাখতে হবে। এই জন্য অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটা কনসেপ্টের কথা বলছিলাম, কনসেপ্টের নাম এনক্যাপসুলেশন। আর প্রাইভেট বা পাবলিক এই জিনিসগুলো হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার। এগুলো মাইনাস দেওয়া মানে এরা হচ্ছে প্রাইভেট হবে।
আর আমরা যখন এখানে আইডিটা দরকার হবে, আমরা বলবো হচ্ছে একটা প্রোডাক্টের আইডি দরকার, গেট আইডি। এটা কি করে লেখা উচিত? গেট আইডি একটা মেথড জাভায় এরকম ভাবে ফাংশনের মতো আমরা যা কিছু লিখি সেই জিনিসগুলোকে আমরা বলি হচ্ছে মেথড। এই মেথডটা একটা স্ট্রিং ফেরত দেয়, এই জিনিসটা ইন্ডিকেট করলাম আমরা। প্রোডাক্টের নামটা দরকার, আমরা বলবো গেট নেম। সেটা একটা স্ট্রিং ফেরত দিবে না, এটা স্পেস হবে না। স্পেস হবে না কারণ হচ্ছে কোনো ফাংশনের নাম বা কোনো ভ্যারিয়েবলের নাম আমি কিন্তু কখনো স্পেস দিয়ে লিখতে পারবো না। হ্যাঁ, একটা ওয়ার্ডের মতো, কিন্তু তারপরও যখন এটা পড়ার সময় সবই যদি ছোট হাতে লিখি এটা পড়তে সমস্যা হবে। ওই জন্য দুইটা শব্দ যখন থাকে সেম আইডেন্টিফায়ারের নাম দেওয়ার যে কনভেনশন ছিল যে প্রত্যেকটা নতুন ওয়ার্ড একটা করে আপার কেস আসবে। তাহলে এরকম আরো কিছু মেথড আসবে, সেগুলো আমরা ইউএমএল ক্লাস ডায়াগ্রামে জাস্ট ডট দিয়ে রাখলাম। এই জিনিসটাই প্রোগ্রামে ইমপ্লিমেন্ট করব। এখানে যে আমরা প্রজেক্টটা তৈরি করতে যাচ্ছি এখানে ফেরত আসে আমরা পয়েন্ট অফ সেল সিস্টেমের জন্য একটা প্রজেক্ট তৈরি করতে চাই, পিওএস নাম দিলাম। বাসায় যখন কাজ করব বা এখানে ল্যাবে কাজ করার সময় প্রজেক্টটা কোথায় সেভ হচ্ছে এটা যদি ডিফল্ট লোকেশনে সেভ করতে চাই তাহলে নেটবিনস প্রজেক্টসের মধ্যে সেভ হবে। আর যদি অন্য কোথাও সেভ করতে চাই, পেন ড্রাইভে হোক, ডেস্কটপে হোক বা আমার ডকুমেন্টসের মধ্যে হোক, এটা দেখা দিলেই হবে, ব্রাউজারে ব্রাউজ করে দেখা দিলে হবে। ফিনিশ করলাম, এরকম একটা pos.java একটা ফাইল তৈরি হয়ে যাবে। এই ফাইলের মধ্যে বেশ কিছু কমেন্ট লেখা আছে, আমাদের নিজেদের কমেন্ট আমরা অ্যাড করব। আজকে যদি আমি কমেন্টের মধ্যে হাত দিচ্ছি না। খেয়াল করার মতো যেটা ব্যাপার আছে যে জাভায় যা কিছু কাজ করি সবই ক্লাসের মধ্যে থাকবে। পিওএস নামে একটা ক্লাস তৈরি করে দিছে। আমরা কি বলছিলাম যে এই যা যা আমাদের এক একটা কনসেপ্ট থাকবে সেগুলোর জন্য আলাদা আলাদা ডেটা টাইপ তৈরি করতে হবে, ওইগুলো হবে হচ্ছে ইমপ্লিমেন্ট করলে ক্লাস। কিন্তু এইখানে শুরুতেই বলে দিচ্ছি যে এই পিওএস নামে কোনো কনসেপ্ট তৈরি করি নাই, তারপরে এটা ক্লাস। কারণ জাভার কোনো কিছুর এন্ট্রি পয়েন্টের জন্যই একটা ক্লাস লাগবে। যে প্রোগ্রামটা যে শুরু হবে, সি এর একটা প্রোগ্রামের এন্ট্রি পয়েন্ট হচ্ছে তার মেইন ফাংশনটা। সি প্লাস প্লাসেও তাই, কোনো একটা সি অথবা সিপিপি ফাইল খুলে তার মধ্যে একটা মেইন দিতে পারে, ওইখান থেকে কাজ শুরু হয়ে যাবে। জাভার ক্ষেত্রে কি করতে হবে, আমার একটা ক্লাস তৈরি করে তার মধ্যে মেইন লিখতে হবে। না, হেডার ফাইলের দরকার নেই, এখানে একটু অন্যরকম। আমরা কোনো ইনক্লুড লিখবো না, অন্য টাইপের কিছু লিখবো যেটা ইনক্লুড না আসলে। একটু বেশি বড় হয়ে গেছে এখানে। ফন্ট সাইজ কি আর একটু ছোট করলে দেখা যাবে পিছন থেকে? অলরাইট, তাহলে ছোট করে নিই, কারণ আমি এখানে পুরোটা দেখতে পাচ্ছি, তোমাদের এখানে আসতেছে না। অলরাইট, চলবে। তাহলে জাভার যে মেইন মেথডটা এটা একটু অন্যরকম। দেখো এখানে কিছু কথা লেখা আছে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, তার ভিতরে একটা স্ট্রিং এর অ্যারে দেয়া, আর্গস। এটা কোন জিনিসটা এক্স্যাক্টলি কি মিন করে এটা আমি সবই বলবো, কিন্তু আজকে ক্লাসে বলবো না। লেটস সে এটা লিখতে হয় এটুকু ধরে নিচ্ছি, কিন্তু আমি এক্সপ্লেইন করবো জিনিসগুলো। কারণ আজকে যদি আমি স্ট্যাটিক কি জিনিস সেটা বলি, এটা বলার মানে হবে না। এর আগে আরো অনেক কিছু বলার আছে। মেইন যে মেথডটা, এই মেইন মেথডের মধ্যে আমরা এখানে কোড লিখতে পারি। মেইনে আমরা এখানে কোড লিখতে পারি। তো শুরুতে যে কাজটা করি, আমরা সি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছি বেশিরভাগই। তো লেটস সে জাস্ট সিম্পল একটা হ্যালো ওয়ার্ল্ডে যদি আমার প্রিন্ট করতে হয়, সেই কাজটা কিভাবে করতে পারবো? আমরা সিতে হলে কি লিখতাম? প্রিন্টএফ। হ্যালো ওয়ার্ল্ড লিখে একটা নিউ লাইনও যদি দিতে চাই এরকম ভাবে দিয়ে দিতাম, তাই না? এটা হচ্ছে প্লেন সি এর কাজ। এই সেম জিনিসটা জাভাতে করা যাবে।
system.out.printf। এখন এটাও এই এক্সপ্লেনেশনটা system.out কেন লিখবো সেটাও একটু পরে বলবো, আজকে ক্লাসে আর বলবো না, কিন্তু জাস্ট ধরে নিই যে সিতে যা কিছু আমরা printf দিয়ে লিখতাম ওই জিনিসটাকে শুধু রিপ্লেস করলেই চলবে, যে system.out.printf লিখলেই চলবে, বাদ বাকি সব কিছু একই রকম। এই প্রোগ্রামটাকে যদি আমার কম্পাইল করে রান করতে হয়, উপরে একটা প্লে বাটন আছে, এটা দিলে পরেই কাজ করবে। এটা আউটপুট অলরেডি চলে আসছে, কিন্তু এখানে এই স্ক্রিনের রেজলিউশনটা কম প্রজেক্টের, এখানে যা দেখতে পাচ্ছি আমি তুলে দেখাই। ওই যে রান করার কারণে এখানে ছোট করে লেখা আসছে হ্যালো ওয়ার্ল্ড, এটা হয়তো পিছন থেকে দেখতে সমস্যা হচ্ছে। ওকে, তাহলে তো ভালো। হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট আউটটা চলে আসছে। ওকে, অন্য কিছু যদি করতে হয়, লেটস সে আমি একটা ফ্লোট ডিক্লেয়ার করলাম x equal to 10.234, আর একটা ইন্টিজার ডিক্লেয়ার করলাম y equal to 10। সিতে এভাবে ডিক্লেয়ার করা যেত, কোনো সমস্যা ছিল না, কিন্তু জাভাতে এই যে ফ্লোট x equal to এটা লিখছে, ও ধরে নিবে 10.234 এটা একটা ডাবল ভ্যালু। ফ্লোট আর ডাবলের মধ্যে পার্থক্য আছে না? কি পার্থক্য? ফ্লোট হচ্ছে 32 বিট আর ডাবল হচ্ছে 64 বিট। প্রিসিশনের মধ্যে পার্থক্য আছে বড় রকমের, যে ম্যান্টিসা কে কত বড় রাখতে পারে, মানে কে কত অ্যাকুরেট ভ্যালু রাখতে পারে সেটার উপরে নিউমেরিক্যাল মেথডস করলে পরে এই জিনিসগুলো সাধারণত বলা যায়, এক্সপোনেন্ট কি, ম্যান্টিসা কি, সেগুলো। তো এটা খুব ইজি ফিক্স আছে, একটা সাফিক্স যদি অ্যাড করে দিই, এফ এফ বলে মানে এটা একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার, আমি মানে ফ্লোট টাইপের ফ্লোটিং পয়েন্ট নাম্বার ফোর্স করে বলে দিচ্ছি যে এটা ডাবল হিসেবে ট্রিট করো না, এটাকে ফ্লোট হিসেবে ট্রিট করো, ভ্যালুটা রাখা গেল। এই এক্সাম্পলটা কেন দিতে যাচ্ছি, লেটস সে হ্যালো ওয়ার্ল্ড এমনি প্রিন্ট করতেই পারলাম, এবার যদি এই দুটো নাম্বারকে প্রিন্ট করতে হয়, সি এর আইডিয়া থেকে আমরা কিভাবে এটাকে বলতে পারি, প্রিন্ট করার জন্য কি লাগবে? পার্সেন্ট কি লাগবে ইন্টিজারের জন্য? পার্সেন্ট ডি হচ্ছে ইন্টিজারের জন্য, আর ওকে, তাহলে জানি এই জিনিসগুলো। এই কাজগুলো করতে পারবো। তাহলে পার্সেন্ট ডি হচ্ছে একটা ইন্টিজার প্রিন্ট করলাম, লেটস সে পার্সেন্ট এফ দিলাম ফ্লোটের জন্য, তাহলে ওয়াই হচ্ছে ইন্টিজারটা আর এক্স হচ্ছে ফ্লোটটা। রান করলে কাজ করে, ঠিক আছে। আর সিতে যেরকম লিখতে পারতাম, লেটস সে 0.2f লিখতে পারতাম, এটা করলে পরে কি হতো, দশমিকের পর 2 ঘর রাখবে, ঠিক আছে। এই কাজগুলো হবে। সিতে যাওয়ার প্রোগ্রাম এতদিন লিখে আসছি, ওই প্রোগ্রামগুলোকে জাভায় কনভার্ট করার কোনো সমস্যা না। প্রিন্টএফের কাজগুলো system.out.printf দিয়ে করা যাবে। ইফ এলস এর মধ্যে কোনো পার্থক্য নাই, ফর লুপের মধ্যে কোনো পার্থক্য নাই, হোয়াইল লুপের মধ্যে কোনো পার্থক্য নেই, ফাংশনও একইভাবে রাখা যাবে। ডিরেক্টলি সি এর কোডে জাভায় ট্রান্সলেট করতে চাও যদি কেউ, ধরে ধরে করতে পারো, এটার জন্য জাভা শেখার দরকার নেই। স্ক্যানএফের কথাটা বলি না, স্ক্যানএফ কিভাবে করতে হয় সেটা আজকে হয়তো বলবো না আর কি, শুধু প্রিন্টএফের কথা বললাম। কিন্তু এটা টার্গেট ছিল না, এর আগের ক্লাসেও বারবার করে বলছি যে জাভায় নতুন করে চিন্তা করতে হবে, অন্যভাবে চিন্তা করে প্রোগ্রাম লিখবো অবজেক্ট ওরিয়েন্টেড স্টাইলে। তো সেই কথায় ফেরত যাই যে এখানে একটা প্রোডাক্ট, একটা টাইপ তৈরি করতে যাচ্ছি, জাভায় এই কাজটা কিভাবে করব। আমরা এখানে এই নিউ ফাইলের জন্য সবার বামে উপরে যে বাটনটা আছে, অথবা কন্ট্রোল এন দিলে পরেও নিউ ফাইল চলে আসবে। এইখানে একটা নতুন উইন্ডো আসবে, উইন্ডোটা এই পাশে টান দিই। আমরা যেটা তৈরি করতে যাব, জাভা ক্যাটাগরির আন্ডারে আমরা একটা জাভা ক্লাস তৈরি করতে চাই, ঠিক আছে। এই জাভা ক্লাসটা কি করবে, একটা প্রোডাক্ট রিপ্রেজেন্ট করবে। অলরাইট, তাহলে এই প্রোডাক্টের জন্য একটা ক্লাস তৈরি হয়ে গেল এখানে। এই ক্লাসের মধ্যে আমাদের কি কি লেখা দরকার, ইউএমএল ডিজাইনে যা যা করে নিয়ে আসলাম সেগুলো আনবো। কিভাবে আনতে হবে, আইডিটা কি, একটা স্ট্রিং,
এখানে লেখার সময় আমরা লিখবো কিভাবে? স্ট্রিং আইডি, তারপর হচ্ছে স্ট্রিং এর প্রোডাক্টের নামটা, নেম, আর কি লিখে রাখছি, প্রাইস, আর স্ট্রিং টাইপ, অলরাইট। তাহলে এই কয়টা জিনিস লিখলাম। এখন এখানে কোনো এরর দিচ্ছে না, কিন্তু নেটবিনস এখানে অলরেডি বলে দিচ্ছে একটা কম্পাইল এরর আছে, তার কারণে নিচে লাল দাগ দেওয়া। ঠিক আছে, আইডিটা চমৎকার একটা আইডি। এখানে বাম পাশে যে বেলুনগুলো আছে, এই বেলুনের কাছে নিয়ে আসলে পারে আমাদেরকে বলবে যে ভুলটা কি। ভুলটা হচ্ছে cannot find symbol প্লাস লোকাল ডেট। এই লোকাল ডেট নামে কোনো কিছুকে সে খুঁজে পাচ্ছে না। আমি যেমন এই যে স্ট্রিং ডিক্লেয়ার করলাম, স্ট্রিং অলরেডি তার কাছে আছে। তারপরে ফ্লোট ডিক্লেয়ার করলাম, ফ্লোট সে চিনে, লোকাল ডেট জিনিসটা জাভার চিনতে পারছে না, এটা সমস্যা। ফিক্সটা কি? আমাদের এইখানে add import for java.time.localDate এটা দিয়ে দিতে হবে। এই বেলুনটা ক্লিক করলেই কম্পাইল এররটা ফিক্স করার জন্য কি সাজেশন আছে সেটা বলে দেয়। তখন আমরা এই ইম্পোর্টটা দিলাম। একটু আগে একটা জিজ্ঞেস করলো যে এটার জন্য কি কোনো ইনক্লুড লাগবে না। না, জাভায় আমরা ইনক্লুড করি না কিছু, কিন্তু আমরা ইম্পোর্ট করি। আর এই ইম্পোর্টের আইডিয়াটা ইনক্লুডের আইডিয়ার থেকে অনেক ডিফারেন্ট। এখানে দেখো একটা লাইন নতুন অ্যাড হলো। আমি যখন বেলুনটা ক্লিক করলাম এই জিনিসটা আগে ছিল না, কিন্তু import java.time.localDate। জাভার আইডিয়াটা কি, এরকম অনেক কিছু ক্লাস যা যা ডেটা টাইপ দরকার এগুলো আগে থেকে করে দেয়া আছে, ডিজাইনগুলো করে দেয়া আছে। সেই জিনিসগুলো আলাদা আলাদা প্যাকেজে রাখা, একসাথে রিলেট করার মতো যে জিনিসগুলো সেগুলোকে একটা ইউনিট হিসেবে নিয়ে আসে, তাদেরকে আমরা বলি হচ্ছে প্যাকেজ। ফর এক্সাম্পল এখানে 6 নম্বর লাইনে দেখতে পাচ্ছি প্যাকেজ POS। এই যে একটা পয়েন্ট অফ সেল সিস্টেমের জন্য আমরা একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে যাচ্ছি, এটা একটা প্যাকেজ তৈরি করব। কারণ আমি ডেভেলপার হিসেবে অনেকগুলো ডিফারেন্ট প্রজেক্টে কাজ করতে পারি। আমার সবগুলো কোডের মধ্যে একই ধরনের নাম কয়েকবার আসতে পারে। লেটস সে কাস্টমারের জন্য আমি একটা কিছু তৈরি করতে যাচ্ছি, একটা ডিপার্টমেন্টাল স্টোরের জন্য আমি একটা সফটওয়্যার তৈরি করব, POS সফটওয়্যার তৈরি করব। আর একটা লেটস সে বাজার দোকানের জন্য আমি একটা জুতার জন্য একটা সফটওয়্যার ক্লায়েন্ট তৈরি করব। কিন্তু দুই ক্ষেত্রেই আমার কাস্টমার আছে। আমি দেখবো যে দুই ক্ষেত্রেই আমার একটা কনসেপ্ট তৈরি হবে কাস্টমার নামে। এখানে আমি এটাকে কাস্টমার নামে রাখছি, ওইখানেও আমি কাস্টমার নামে রাখছি, সেম নাম। তাহলে আমি তৈরি করবো কি? সেই জিনিসগুলো করতে গেলে আমি তখন যদি বলি যে লেটস সে এই POS এর জন্য যা কাজ করবো সেগুলো সবকিছু আলাদা ফোল্ডারে থাকবে, ওটার মধ্যে কাস্টমার.জাভা একটা থাকবে। আরেকটা ডিফারেন্ট প্রোডাক্ট আমার, আমি একটা জুতার দোকানের জন্য একটা সফটওয়্যার বানাচ্ছি, সেটার মধ্যে কাস্টমার.জাভা আছে। সমস্যা আছে তাতে? আমরা কম্পিউটারে যখন কোনো একটা ফোল্ডার তৈরি করি বা একটা ডিরেক্টরি তৈরি করি, ওটার মধ্যে সেম নামে আলাদা আলাদা ডিরেক্টরিতে ফাইল রাখা যায় না? কিন্তু একই ডিরেক্টরিতে কি সেম নামে দুইটা ফাইল রাখতে পারবো? পারবো না। তো এখানে ব্যাপারটা তাই। এই যে লোকাল ডেট যে টাইপটা, এটা রাখা আছে হচ্ছে java.time এর ভিতরে, কিন্তু এটা বাই ডিফল্ট আমার কাছে কেউ দিয়ে দিবে না। তার মানে দুইটা রাস্তা আছে। এক হচ্ছে আমি এরকম একটা ইম্পোর্ট লাইন দিতে পারি, অথবা এই যে এখানে লোকাল ডেট লিখলাম, এটা না লিখে java.time.localDate এভাবে লিখতে পারি। এবার কিন্তু আর কোনো কম্পাইল এরর নাই। বুঝতে পারছি? এই যে কাজটা আমরা করলাম, এটা কি বাড়তি কোড লিখতে হলো না? যতবারই আমি লোকাল ডেট নিয়ে কাজ করব আমার বারবার লিখতে হবে java.time.localDate। এটা লেখাটা বিরক্তিকর, প্লাস কোড রিডেবল হয় না, অনেক লম্বা জিনিস হয়। এটার জন্য আমরা কাজটা সহজ করার জন্য কি করি, এটা না লিখে উপরে একটা ইম্পোর্ট দিয়ে আসি, ইম্পোর্ট java.time.localDate। এটাতে করে জাভা কম্পাইলার জানবে যে যখনই আমি লোকাল ডেট বলবো, সেই লোকাল ডেটটা আসলে java.time.localDate কে বলছি। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ইম্পোর্ট। ইম্পোর্ট একটা শর্ট হ্যান্ড, ছোট করে লেখা। java.time.localDate না লিখে এখানে আমরা লিখছি যা শুধু লোকাল ডেট। এটা শর্ট হ্যান্ড নোটেশন পাচ্ছি, এটা তো সুবিধা। C
এর যে ইনক্লুড এর সাথে এটাকে মিলালে চলবে না, কারণ ইনক্লুডের কাজ কি ছিল? ইনক্লুড আমরা কেন লিখতাম? যেগুলা ইউজ করা হবে কিন্তু সি এর মধ্যে নাই ওগুলো আনবো, কিন্তু ইনক্লুড কাজ করতে কি হবে? ইনক্লুড করতে কি একটা হেডার ফাইল বললে পারে, ওই হেডার ফাইলে যা কিছু আছে ওটা পড়ে ওইখানে নিয়ে বসাই দিবে। গোটা কন্টেন্ট ফাইলের গোটা কন্টেন্টটা পড়ে এনে তোমার ওইখানে ডান করবে, এটা হচ্ছে ইনক্লুডের কাজ। আর ইম্পোর্টের কাজ টোটালি আলাদা। ইম্পোর্ট একটা শর্ট হ্যান্ড দিবে, বারবার এরকম প্যাকেজের নাম না দিয়ে আমরা ছোট করে রাখবো এটাকে। এই ইম্পোর্টের সাথে যদি মিলানো লাগে তাহলে সি প্লাস প্লাস যারা করে আসছো আমরা লিখতাম ইউজিং নেম স্পেস এসটিডি। ওই ওটা যদি না লিখতাম তাহলে বারবার লিখতে হতো এসটিডি কোলন কোলন তারপর সি আউট। সি প্লাস প্লাস যারা ছিল তারা এই শর্ট হ্যান্ড ইম্পোর্ট করার কথা বুঝতে পারবো। ইউজিং নেম স্পেস যে কাজ করে ইম্পোর্ট এখানে সেই কাজটাই করে। ওকে, তাহলে কাজ কিছু কমাই, এভাবে না করে আমরা ইম্পোর্ট দিয়ে দিলাম, একটা লোকাল ডেটার জন্য চলে আসলো। এখন এইখানে অনেক কিছু করতে হবে, যেমন এই যে গেট আইডি লিখতে হবে। আমরা কি বলছিলাম যে ডেটা মেম্বারগুলো সব হচ্ছে প্রাইভেট রাখবো, তাহলে নিজ দায়িত্বে এদেরকে প্রাইভেট লিখতে হবে না? এগুলো লিখলাম আমরা। আর এখানে লিখবো হচ্ছে লেটস সে হ্যাঁ পাবলিক লিখবো, ওটা লিখে দিচ্ছি আমি। গেট কি লিখবো? গেট আইডি মাইনাস দিলেন হ্যাঁ স্যার প্রাইভেট মাইনাস প্রাইভেটটা না লিখে স্যার মাইনাস এখানে প্রাইভেটের জায়গায় মাইনাস দিলে হতো কিনা? না, কারণ জাভার নিয়ম হচ্ছে এগুলোকে এইভাবেই প্রাইভেট লিখতে হবে, আর ইউএমএল এর নিয়ম হচ্ছে এগুলোকে মাইনাস দিতে হবে। দুই জিনিস, টোটালি দুই জিনিস। ডিজাইনটা আমরা ওইখানে একটা অপারেটর দিয়ে দেখাই আর কি, যেটা মাইনাস মানে হচ্ছে প্রাইভেট, কিন্তু জাভার ক্ষেত্রে মাইনাস ওইখানে প্রাইভেটের জন্য না, এটা অন্য পারপাসে ইউজ হয়। তাহলে এইভাবে লিখতে পারলাম আর কি। গেট আইডি এটার বডিতে শুধু একটা খুব সিম্পল কথা লেখা, রিটার্ন আইডি। তাহলে এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টের আইডি যদি আমার দরকার হয় তাহলে আমি আইডিটা ফেরত পাবো। বুঝতে পারছি? আচ্ছা, এই জিনিসগুলো কিভাবে কাজ করবে একটা ছোট্ট জিনিস এখানে করে দেখাই। এখানে আমরা তো ফ্লোট প্রিন্ট করে দেখাচ্ছিলাম, সেটা না করে লেটস সে আমি একটা প্রোডাক্ট তৈরি করতে চাই। হ্যাঁ স্যার একটা ক্লাস ইউজ করছেন স্যার পোস্টম্যান আর একটা স্যার প্রোডাক্ট মানে দুইটা স্যার একই দুইটা সাথে ক্লাস ইউজ করাটা স্যার বুঝুন। প্রোডাক্ট হচ্ছে আমার টাইপ, এরকম আমার অনেক অনেক প্রোডাক্ট থাকতে পারে, কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে আমি কি কাজ করবো? কোনো একটা কাস্টমার এই প্রোডাক্টগুলো কিনবে, সেগুলোর এন্ট্রি রাখতে হবে। সেই যে ট্রানজাকশনগুলো ঘটবে সেগুলো তো আর এই প্রোডাক্ট ক্লাসের অংশ না। কোন কাস্টমার এই প্রোডাক্টকে কিনলো সেটা তো আর প্রোডাক্ট জানার দরকার নেই। স্যার ওটা স্যার একই ক্লাসে করা যায় একই ক্লাসে করা যায় না, কারণ আইডিয়াটাই তো আলাদা। তুমি জাস্ট বিজনেস সিনারিওটা চিন্তা করো, কোনো একজন ক্লায়েন্ট আসলো আমার কাছে, ক্লায়েন্ট এসে আমার প্রোডাক্ট কিনে নিয়ে চলে যাবে। ক্লায়েন্টের যে ইনফরমেশন রাখবো সেটা কি প্রোডাক্টের সাথে মিশাবো? ক্লায়েন্ট কনসেপ্ট মানে হচ্ছে ক্লায়েন্টের একটা আইডি থাকবে, তার একটা নাম থাকবে, একটা ইমেল অ্যাড্রেস থাকবে, একটা ঠিকানা থাকবে। প্রোডাক্টের কি ইমেল অ্যাড্রেস আছে? প্রোডাক্টের কি ঠিকানা আছে? এদেরকে এক করতে যাওয়াটাও মানে নেই। তাহলে আমি যদি সবকিছু এক ক্লাসের মধ্যে করি হচ্ছে না, আইডিয়াটাই ফান্ডামেন্টালি ডিফারেন্ট। তাই তাদের জন্য আলাদা আলাদা ক্লাস তৈরি করতে হবে, আলাদা আলাদা জাভা ফাইল তৈরি করতে হবে। আর আমরা যখন এইখানে প্রোডাক্ট নিয়ে কোনো কাজ করবো সেটা একটা সেপারেট ফাইলে কাজ করবো, ওটা যেমন pos.java সেই কাজটা করছে। না, অনেকগুলো প্রোডাক্ট আমরা হ্যান্ডেল করতে পারবো, আপাতত জাস্ট একটা দিয়ে শুরু করি। যেমন এই যে প্রোডাক্ট পি, একটা প্রোডাক্ট তৈরি করলাম, এই একইভাবে আমরা প্রোডাক্ট কিউ এরকম তৈরি করতে পারি। দুটো আলাদা প্রোডাক্ট, যেমন ইন্টিজার এক্স ডিক্লেয়ার করলাম, ইন্টিজার ওয়াই ডিক্লেয়ার করলাম, তাহলে কি হচ্ছে? দুটো আলাদা আলাদা ইন্টিজার ভ্যারিয়েবল। এখানে এইভাবে চিন্তা করতে পারবো যে প্রোডাক্ট টাইপের পি একটা ভ্যারিয়েবল, প্রোডাক্ট টাইপের কিউ একটা ভ্যারিয়েবল। যদি এদেরকে ভ্যারিয়েবল নামে ডাকি না, আমরা অন্য একটা নাম আছে, কি বলি? অবজেক্ট। প্রোডাক্ট হচ্ছে ক্লাস, পি হচ্ছে অবজেক্ট। প্রোডাক্ট ক্লাস, পি অবজেক্ট।
অলরাইট, এইখানে দেখো আমরা যদি বলি এখন p.id ইকুয়াল টু 1001 এইভাবে অ্যাসাইন করতে যাচ্ছে, p যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টের আইডি বসাতে চাই 1001, এই কাজটা কি করতে পারবো? পারবো না। এই যে এখানে এরর দেয়া আছে, এররটা কি বলছে? আইডি হ্যাজ প্রাইভেট অ্যাক্সেস ইন প্রোডাক্ট। ওই যে এনক্যাপসুলেশন অ্যাপ্লাই করলাম, অ্যাক্সেস মডিফায়ার দিয়ে বলে দিলাম আইডিটা প্রাইভেট, তাহলে কি হচ্ছে আমি ইচ্ছা মতো আইডি চেঞ্জ করতে পারতেছি না। এটা চাইও না তো চেঞ্জ করতে, তাই না? প্রোডাক্টের যে আইডিটা সেট করা আছে তো ওটা থাকবেই, আইডি কেন চেঞ্জ হবে? এই যেমন এইখানে যদি আমি এই আইডিটাকে প্রাইভেট না লিখে পাবলিক লিখতাম তাহলে এটা কাজ করতাম। বুঝে গেছে? এবার কিন্তু এরর মেসেজটা চলে যাবে। একটা মিনিট, আমি ওহো ভুল করছিলাম। প্রোডাক্ট আইডি তো ইন্টিজার না, প্রোডাক্ট আইডি ছিল হচ্ছে স্ট্রিং। আচ্ছা, এখন ওই যে প্রাইভেট যে জিনিসটা সেটা নিয়ে কোনো এরর নেই, এখন এরর যেটা দিচ্ছে সেটা অন্য এরর, ইনিশিয়ালাইজ করিনি সেটা এরর দিচ্ছে। এই যে দেখো এখন ভ্যারিয়েবল p might not have been initialized বলছে। জাভাতে এই জিনিসগুলো একটু ডিফারেন্ট সি এর থেকে। আমরা সিতে যে কাজগুলো করতাম, যেমন এরকম ভাবে লিখতাম ইন্ট এক্স একটা ডিক্লেয়ার করলাম, পরের লাইনে এসে বললাম এক্স ইকুয়াল টু 10, এটা বলা যায় তো, এটা জাভাতেও বলা যায়। কিন্তু ওই একই জিনিস আমি 20 নম্বর লাইনে যেটা লিখছিলাম যে 18তে আনলাম প্রোডাক্ট পি, এবার প্রোডাক্ট পি বলে p.id ইকুয়াল টু 1001 এই কথাটা বলতে পারছে না, এটা জাভাতে এইভাবে বলতে দিবে না। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে জাভার আইডিয়া হলো আমি যখন বললাম প্রোডাক্ট পি, এই কথাটা বলার মানে হচ্ছে আমি সিম্পলি একটা নাম ডিক্লেয়ার করলাম, পি নামের একটা প্রোডাক্ট তৈরি হবে। মেমোরিতে পি এর জন্য কোনো জায়গা রাখা নাই, এখনো জায়গা নেই। এখানে স্যার প্রোডাক্টটা ইউজ করা হয়েছে, প্রোডাক্ট ক্লাসটা ইউজ করা ক্লাস করব, হ্যাঁ এটা টাইপটা কি হবে সেটা বললাম, আর একটা অবজেক্টের নাম দিলাম। কিন্তু সামহাউ আমার মেমোরিতে একটা ব্লক দরকার যেখানে আমি প্রোডাক্টের আইডি রাখতে পারবো, নেম রাখতে পারবো, প্রাইস রাখতে পারবো, টাইপ রাখতে পারবো, আরো একটা কি জেনে রাখছিলাম এক্সপায়ারি ডেট একটা। এই যে এত কিছু মিলে একটা প্রোডাক্ট, এটার জন্য মেমোরিতে তো জায়গা লাগে, এই জায়গাটা আমরা দখল করি। সিতে malloc ইউজ করছে, আমরা malloc ইউজ করে একটা মেমোরি দখল করা যায় কিছু একটা রাখার জন্য। ওটা করলে পরে তারপর কিছু রাখতে দেয়। সি আসলে এত কিছু কেয়ার করে না, প্রোগ্রামের উপর ছেড়ে দেয় জিনিসগুলো। কিন্তু জাভা এগুলো অনেক বেশি কেয়ারফুল, প্রোগ্রামার ভুল করলে মনে করে যে এটা ঠিক করে করে আসে। সিতে মেমোরি না দখল করে আমি কিছু লিখতে পারি, তাতে অন্য কোনো একটা অ্যাপ্লিকেশন রান করতেছে তার একটা মেমোরির মধ্যে আমি কিছু রাইট করে দিতে পারবো। এরকম বাজে অবস্থা আসতে পারে পয়েন্টার ইউজ করে বিশেষ করে, কিন্তু এইখানে এটা যাতে না হয় তাই জাভা আমাদেরকে বলে যে আমাদের বলতে হবে আলাদা করে p equal to new product। যখন আমরা এই কাজটা করলাম তখন মেমোরির জন্য জায়গা দখল হবে। ঠিক আছে, এটা এরকম 2 লাইনে করা যায় অথবা চাইলে 1 লাইনে করা যায়, আমি দুইটাই দেখাই। প্রজেক্ট কিউটা আমি একবারে ডিক্লেয়ার করে এরকম ভাবে ইনস্ট্যান্সিয়েট করে দিলাম, এই নামগুলো আমি আলাদা করে লিখি। প্রোডাক্ট পি যেটা, এই কাজটা করাকে আমরা বললাম হচ্ছে শুধু ডিক্লেয়ার করা। আর এটাকে বলছে হচ্ছে আমরা ইনস্ট্যান্সিয়েট করলাম। ইনস্ট্যান্সিয়েট করার মানে হচ্ছে এটার একটা ইনস্ট্যান্স তৈরি করলাম, এটা একটা অস্তিত্বের মতো তৈরি করলাম। প্রোডাক্ট ছিল হচ্ছে একটা ধারণা, একটা ক্লাস, পি নামে একটা প্রোডাক্ট যেটা এক্সিস্ট করে, এরকম একটা তৈরি হচ্ছে। কখন তৈরি হবে? তৈরি হবে হচ্ছে নিউ বললে পারে, তখন মেমোরিতে জায়গা থাকবে এবং ওর মধ্যে কিছু রাখা যাবে। এখন আর কোনো কম্পাইল এরর নাই। তাহলে এই কাজটা বাকি ছিল। আমরা যে ডেটা টাইপ তৈরি করছি সেটাকে ইউজ করতে গেলে শুরুতেই আমাদেরকে ডিক্লেয়ার করার পরে ইনস্ট্যান্সিয়েট করে নিতে হবে, তারপর কাজ শুরু হবে। এতটুকু কি বুঝতে পারছি?
অলরাইট দেন, তাহলে এইখানে যে প্রোডাক্টের যে আইডিটা দিলাম এবার তাকে প্রিন্ট করতে পারি। যদি ওই যে একসাথে লিখি হ্যাঁ, তখন তার ইনস্ট্যান্টিয়েট বা ডিক্লেয়ার করা দুটো একসাথে হচ্ছে। এই পার্টটা হচ্ছে ডিক্লারেশন আর ডান পাশেরটা হচ্ছে ইনস্ট্যান্সিয়েশন, একসাথে এক লাইনে। আমরা কি প্রিন্ট দিতে যাচ্ছি? এই প্রোডাক্টের আইডিটা প্রিন্ট করতে যাচ্ছি, তাই না? স্ট্রিং প্রিন্ট করে কি দিয়ে? এস দিয়ে, পার্সেন্ট এস দিয়ে p.id দিলাম, রান করি। আইডি ইকুয়াল টু 1001 এটা দেখাচ্ছে, ঠিক আছে। কিন্তু এখানে একটা বড় রকমের সমস্যা করে রাখছি আমরা, সেটা হচ্ছে যে পাবলিক দিয়ে রাখছি। এটা খুবই বাজে প্র্যাকটিস, যে যে জিনিসগুলো আমরা বললাম সেফ রাখতে হবে, এখন প্রোডাক্টের আইডি একবার 1001 লিখলাম, ঠিক তার পরের লাইনে আমি এটাকে চেঞ্জ করে 1003 করে দিতে পারি না, কেউ তো আটকাচ্ছে না। ওই যে পরের বার প্রিন্ট করলে পরে 1003 আসবে, তো এটা আমার ফুল ফ্রিডম আছে। তো এর আগের ক্লাসে যেমন এক্সাম্পল ছিল হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের, আমি আমার ব্যালেন্স ইচ্ছা মতো চেঞ্জ হবে এটা তো চাই না। ওকে, তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এটাকে পাবলিক রাখলে চলবে না, এটাকে প্রাইভেট করে আনতে হবে। আর প্রাইভেট করলে সাথে সাথে এই পাশে এরর চলে আসবে, কারণ প্রাইভেট মেম্বারকে এইভাবে অ্যাক্সেস করা যায় না, প্রাইভেট মেম্বারকে এইখানেও অ্যাক্সেস করা যাবে না। কিছু একটা পড়ার জন্য আমরা এখানে একটা মেথড অলরেডি লিখে আসছি, গেট আইডি। এটার কাজ কি হবে? আইডিটা ফেরত দেওয়া। তাহলে আইডিটা ফেরত দিলে আমি পড়তে পারবো, তাই না? রিটার্ন আইডি বললাম যেহেতু, এই মেথডটা এটা হচ্ছে পাবলিক। তাহলে এখানে p.id লিখলে কাজ করছে না, কিন্তু এখানে কি লিখলে কাজ করবে? p.getId। নেটবিনসে এরকম ডট দিলে পারে যা যা ডেটা মেম্বার অ্যাক্সেস করতে পারবো, যা যা মেথড অ্যাক্সেস করতে পারবো সেগুলো সব চলে আসবে। এগুলো অনেক আইডিতেই থাকে, কোড ব্লকসে আছে, তো এই কোডিং ইজিয়ার হবে আর কি, getId। আচ্ছা, আরেকটা সমস্যা কিন্তু রয়ে গেছে এখানে, p.id এটা সেট করতে পারছি না। এটা যে শুরুতে একটা আইডি দেবো, এটা না দিলে পরে প্রিন্ট করবো কি? দেন আমি যদি এটাকে না লিখি কিছু, শুধু এরকম রাখি, রেখে যদি রান করি, তাহলে এখানে নাল আসছে, কারণ এই প্রোডাক্টের কোনো আইডি কিন্তু অ্যাসাইন করা হয় নাই। তাহলে আমার একটা সিস্টেম লাগবে, যে সিস্টেমের মাধ্যমে আমি এই আইডিটা অ্যাসাইন করতে পারি। বুঝতে পারতেছি? তাহলে প্রোডাক্টে এরকম একটা গেট আইডি যেমন আমরা লিখলাম, আমরা এরকম একটা পাবলিক মেথড লিখতে পারি। গেট আইডি হচ্ছে আইডি পড়ার জন্য, সেট আইডি হচ্ছে আইডিটা সেট করে দেওয়ার জন্য। সেট আইডিতে নতুন একটা আইডি দিয়ে দিলাম, এই আইডিটা এই প্রোডাক্টের গায়ে বসে যাবে। আইডিটা আমরা রাখলাম কোথায় আসলে? কোনো একটা প্রোডাক্টের আইডি স্টোর করতাম কোথায়? ওই আইডি ফিল্ডে। আর এইখানে আমি প্যারামিটার হিসেবে একটা নতুন ভ্যালু দিয়ে দিচ্ছি, এই ভ্যালুটা আইডি হিসেবে ইউজ করতে বলছি। তাহলে কোডটা আমরা যেটা করব, আমি এটা একটা দেখাই দিই, তাহলে অন্যগুলো ফলো করবে আসলে। আইডি ইকুয়াল টু নিউ আইডি, এই মেথডটা মানে সিতে যাদেরকে আমরা ফাংশন নামে ডাকতাম, জাভাতে সেই জিনিসগুলোকে আমরা মেথড বলি। এই মেথডটা কি কাজ করে? এই মেথডটা হচ্ছে আমার আইডির জায়গায় নিউ আইডি হিসেবে যা পাঠাই সেটাকে রেখে দেয়। আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর বুঝি তো, তাই না? ডান পাশের জিনিস বাম পাশে সেভ হয়। তাহলে আইডি আমার অলরেডি একটা স্ট্রিং এর অবজেক্ট রয়ে গেছে, সেখানে ভ্যালু কোনটা সেভ হবে? নিউ আইডি যা আসছে সেটা সেভ হবে। এই জিনিসটা নিয়ে কিভাবে কাজ করব? pos.java-তে আমরা p.id ইকুয়াল টু এটা বলবো না,
p.setId এখানে একটা স্ট্রিং পাঠিয়ে দেব। লিখছে বোধহয় একটু অন্যভাবে। ওটা আপডেট করেনি কোনো কারণে। ঠিক আছে, এটা p.setId দিলে পরে 1001 এটা যে রান করলে পরে আসে কিনা, এই যে দেখো 1001 এবার প্রিন্ট করলে চলে আসছে। এই কাজটা আমরা করতে পারলাম কি কারণে, যে setId একটা মেথড লিখলাম যেটা আমাদেরকে আইডি সেট করার কাজে হেল্প করে। এই যে মেথডটা লিখলাম, একটা গেট আইডি পড়া যায়, setId আইডি চেঞ্জ করা যায়, তাহলে আমার ডেটা সিকিউরিটি কি আসলে p.id দিয়ে আগেও তো আমি করতে পারতাম, আগে ওটা চেঞ্জ করতে পারতাম। তাহলে ডেটা সিকিউরিটি যদি আমার লাগে, আমি আইডি একবারই তো অ্যাসাইন করবো, নতুন করে তো অ্যাসাইন করবো না। সেক্ষেত্রে আমরা কি করবো, এই মেথডটাই রাখবো না। একবার একটা আইডি বসে গেলে আরেকবার এই আইডিকে চেঞ্জ করা যাবে না। এই মেথডটাই আমরা যদি না রাখি তাহলে তো কোনো সমস্যাই নেই। এই মেথডটা যদি না রাখি সেক্ষেত্রে যেটা হবে, তখন এই সেট আইডি কল করা যাবে না, আইডি চেঞ্জ করা যাবে না। তো তাহলে সমস্যা এখানে নাই, সমস্যা নতুন যেটা অ্যারাইজ করবো সেটা হচ্ছে যে তাহলে প্রথমবার আইডিটা দিব, আমার তো একবার হলেও আইডিটা দেওয়া লাগবে, তাই না? আমি যখন একটা প্রোডাক্ট তৈরি করলাম তখনই যদি বলে দিতে চাই, তো ওইবার হলেও আইডিটা আমার বলতে পারতে হবে। যেটা করতে যাচ্ছে এই যে p=new product, আমার আইডিয়া হচ্ছে যে আমি যদি এইখানেই 1001 এটা বলে দেই, তাহলে তো এখানে এটা দেওয়ার দরকার পড়ে না, তাই না? একটা প্রোডাক্ট তৈরি করছি, ইনিশিয়ালি তো তার বলতে হবে যে আমার এটার আইডি এত, এটার নাম এটা, এই জিনিসগুলো বলতে পারতে হবে। এটা যদি আমি বলে দেওয়ার একটা ব্যবস্থা রাখি, অবজেক্টটা তৈরি হওয়ার সময়ই আইডিটা বসায় রাখবে, পরে আর এটাকে চেঞ্জ করতে দিচ্ছি না, কিন্তু এটাকে রিড করতে দিচ্ছি, তাহলে আমার ডেটা সিকিউর থাকলো। যদি করা যায় এটা কি বুঝতে পারতেছি না? মানে আগের যে জিনিসটা ছিল, একটু ব্যাক করি, p.getId এটার কাজটা কি? আইডিটা ফেরত দেয়, মানে আইডিটা পড়ে আমি কোনো একটা কাজ করতে পারি। আর তার আগে একটু আগে লিখলাম একটা জিনিস, setId হলো পরে কি হচ্ছে, আইডিটা চেঞ্জ করতে পারছি। তাহলে আমি প্রোগ্রামার হিসাবে আইডি, প্রোডাক্টের একটা আইডি দেয়া আছে, সেই আইডিটাই চেঞ্জ করে অন্য একটা আইডি অ্যাসাইন করে ফেলতে পারবো ইচ্ছা মতো। সেই জিনিসটা খারাপ না? হ্যাঁ, বা আমি যেখান থেকে কল করি, যে ভ্যালু দিয়ে কল করি, ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো। বা এটা যদি ব্যাংক ব্যালেন্সের কথা চিন্তা করি, আমার উইথড্র ডিপোজিট ছাড়া তো ব্যাংক ব্যালেন্সে মেনলি চেঞ্জ হওয়ার কথা না। হ্যাঁ, চেঞ্জ হওয়ার চান্স আছে যদি ওই যে ব্যাংকের বিভিন্ন চার্জ আছে, ওই চার্জগুলো কাটে, সেটার ক্ষেত্রে আসতে পারে। তো সেগুলো তো একটা ডিফাইন্ড প্রসেস। মানে আমি প্রোগ্রামার হিসেবে চাবো না তো যে ব্যালেন্সটা ইচ্ছা মতো চেঞ্জ হোক বা আইডিটা ইচ্ছা মতো চেঞ্জ হোক। তো সেই জন্য বলছি যে আমার যে সেট আইডি মেথডটা রয়ে গেছে এখানে, সেটাকে আমার সরায় ফেলা দরকার, কারণ ওইটা থাকলে পারে সেট আইডি কল করলে পারেই আইডি চেঞ্জ হবে, বাদ দিতে হবে। কিন্তু এখন যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে প্রোডাক্টের আইডিটা তাহলে একবার হলেও বসাবো কীভাবে, কারণ এটা না থাকলে প্রোডাক্টে তো কোনো আইডি বসবেই না কোনোদিনও। এটা ফিজিক্যালি যদি চিন্তা করি রিয়েল লাইফের সাথে, লেটস সে আমি দোকানে কোনো কিছু তুলবো, আমার বিভিন্ন আইলে প্রোডাক্টগুলো রাখা থাকবে, এই ডিপার্টমেন্টাল স্টোরগুলো কি করে একটা বারকোড বসায় দেবে। বারকোড ছাড়া প্রোডাক্ট থাকলে পরে কিন্তু বিক্রি করতে চায় না, তখন ওরা বলে যে বারকোডটা জেনে আসবে, বা একটা স্টিকার লাগাইলে তখন বারকোডটা দিয়ে করে দেবে। তাহলে প্রোডাক্টটা যখন আমি কাস্টমারের কাছে প্রেজেন্ট করবো, আমি শেলফে তুললাম, তার আগে আমার কাজ কি হবে, পাওয়ার সাথে সাথে বারকোডটা লাগানো, এটা কি শুরুর কাজ। এটা বিক্রির সময় হওয়ার তো কাজটা না, বিক্রির সময় যদি করি তাহলে এটা একটা মূল কাজ যেটা আমি ঠিক করতেছি। আমি আমার সফটওয়্যারে সেই জিনিসটা তো রাখবো না।
প্রোডাক্টটা যখন আসলো আমার দোকানে, মানে প্রোডাক্টটা যখন তৈরি হচ্ছে সেই সময় বারকোডটা বসলো, এই আইডিটাও সেই সময় বসা উচিত। এই কাজটা আমরা এখানে করে দিতে পারি। আমরা একটা স্পেশাল মেথড তৈরি করতে পারি যেই মেথডটা শুরুতেই প্রোডাক্টের নামটা নিয়ে নেয়, আইডিটা নিয়ে নেয়। এটা কিভাবে কাজ করবে? ওই যে সেট আইডি যেভাবে কাজ করতো এক্স্যাক্টলি সেভাবে কাজ করবে। তাহলে আমরা কি লিখবো? আইডি ইকুয়াল টু নিউ আইডি, এটা লিখে সেভ করলাম। তো তাতে করে লাভ কি হবে? আমরা প্রোডাক্ট পি ইকুয়াল টু 1001 এটা এভাবে বলে দিতে পারছি। প্রোডাক্ট কিউ এর আইডি যদি হয় লেটস সে 1005, সেটাও এখানে বলে দেওয়া যাচ্ছে একবারে। এই যে কাজটা করলাম, দেখো এখানে কিন্তু প্রোডাক্ট এভাবে চিন্তা করলে নিউ প্রোডাক্ট, ওই প্রোডাক্ট মেথডটাকে ডাকলাম আমি, ডেকে বললাম আমাকে এটার জন্য একটা প্রোডাক্ট তৈরি করে দাও যার আইডি হচ্ছে 1001। এর আগের লাইনে একটা প্রোডাক্ট তৈরি করলাম যেটার আইডি হচ্ছে 1005। এই যে মেথডটা, এটা একটা স্পেশাল মেথড এবং এটা খুব কাজের মেথড। এটাকে আমরা বলি হচ্ছে কনস্ট্রাক্টর। আমরা কোনো একটা ক্লাসের যখন একটা অবজেক্ট কনস্ট্রাক্ট করি, যখন তৈরি করি, তখন একদম শুরুতে যে কাজগুলো করা দরকার কনস্ট্রাক্টর সেই কাজগুলো করে। শুরুর কাজ কনস্ট্রাক্ট করে দেয়, সেই জন্য এটার নাম হচ্ছে কনস্ট্রাক্টর। স্যার ওই যে প্রোডাক্ট স্ট্রিং নিউ আইডিটার কারণ না স্যার, ওই যে ইউএস এখানে প্রোডাক্টের পাশে যে 1001 অটোমেটিক্যালি ধরে নেবে যে আইডি, এটাই আইডি। এটা অটোমেটিক্যালি ধরাও লাগবে না, কারণ এখানে বলাই আছে যেটা আইডি পাঠাবো আমি। আইডির ভ্যালুটা আইডিতে বসলো এখানে, সেই কারণে এটা এরকম। আচ্ছা, তাহলে এখানে পি এর আইডিটা প্রিন্ট করা যাচ্ছে। আমরা এরপরে যদি কিউ এর আইডি প্রিন্ট করতে চাই, এর পরের লাইনে আসলে হবে। বাই দ্য ওয়ে, একটা ছোট্ট শর্টকাট বলে রাখি, এটা নেটবিনসে খুব কাজে লাগে। সেটা হচ্ছে কন্ট্রোল শিফট ধরে ডাউন দিলে পারে যেই লাইনে আসো সেই লাইনটা ডুপ্লিকেট করে। কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, কন্ট্রোল সি কন্ট্রোল ভিও কাজ করে, ওইভাবে তো করাই যায়। কিন্তু যে কোনো একটা ব্লক সিলেক্ট করে বা যে লাইনে আছে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো ডুপ্লিকেট করে ফেলবে। অলরাইট, তাহলে এটা রান করলে পরে আমার দেখা যাচ্ছে যে একটার আইডি 1001 প্রিন্ট হলো পি এর জন্য, তারপরেরটা আসলো হচ্ছে কিউ এরটা 1005। এটুকু পর্যন্ত বুঝতে পারছি। তাহলে আমরা আজকের ক্লাসে কি কি নতুন জিনিস দেখলাম, যে ক্লাস তৈরি করে কিভাবে, ওর মধ্যে মেথড অ্যাড করে কিভাবে। আমি জাস্ট একটা মেথড লিখছি, গেট আইডি, ওটা সেট আইডি লিখছিলাম, পরে এটা বাদ দিয়ে দিচ্ছি কারণ সেট আইডি দিলে পরে আমার সিকিউরিটি থাকে না। তারপর ঠিক করলাম যে কনস্ট্রাক্টর দিলে পরে কাজ হবে, কারণ একবার যখন আমি এই যে আইডিটা সেট করে দিচ্ছি, পি এর কিন্তু আইডি রিঅ্যাসাইন করা যাবে না, করলে একেবারে নতুন একটা প্রোডাক্ট আনতে হবে। কিন্তু আমার এখানে কোথাও এমন কোনো ব্যবস্থা নাই যে আমি এখানে বললাম পি ডট আইডি ইকুয়াল টু 1002, এটা করা যাবে না। ইভেন এটাও করা যাবে না যে পি ডট সেট আইডি 1002। এই দুইটা লাইন আর কাজ করবে না, এটাই ডিজায়ার্ড বিহেভিয়ার। কারণ আমি চাচ্ছি না যে প্রোডাক্টের আইডিটা পরে কোনো কারণে চেঞ্জ হোক। বুঝাতে পারছি এটা? অলরাইট, তাহলে আমাদের এখানে আরো অনেক কাজ আছে। আমাদের কি করা উচিত? এখানে প্রত্যেকটার জন্য একটা করে গেট রাখা উচিত, কারণ প্রত্যেকটা ভ্যালু আমি পড়তে চাবো। একটা প্রোডাক্টকে আমি জিজ্ঞেস করবো যে তোমার এক্সপায়ারি ডেট কত, প্রোডাক্টের প্রাইস কত, এটা জিজ্ঞেস করবো না? তাহলে এদেরকে রিট্রিভ করার ব্যবস্থা থাকতে হবে। গেট প্রাইস, গেট এক্সপায়ারি ডেট, এই জিনিসগুলো থাকতে হবে। কিন্তু সবগুলোর সাথে সাথে আমরা আবার এদেরকে সেট মেথড দিব না। ফর এক্সাম্পল, প্রোডাক্টের আইডি চেঞ্জ হবে না, প্রোডাক্টের নামও চেঞ্জ হওয়ার কোনো কারণ নেই। এই প্রোডাক্টের প্রাইস কি চেঞ্জ হতে পারে? প্রাইস চেঞ্জ হতে পারে, পরে কোনো কারণে প্রাইস আপডেট হতে পারে। আগে একটা দাম কিনা ছিল, স্যার আইডিয়ার নেমের ক্ষেত্রে শুধু নিউ আইডি, আইডিয়ার নেমের ক্ষেত্রে যেটা হবে যে আইডিয়ার নেম শুরুতে আমি দিয়ে দেবো এবং পরে আর কোনো সেট মেথড থাকবে না, তাই এদের চেঞ্জ হওয়ার কোনো আর চান্স নেই। কিন্তু প্রাইসের জন্য একটা সেট প্রাইস নামে একটা মেথড রাখবো, যেটা একটা নিউ প্রাইস দিলে প্রাইস ইকুয়াল টু নিউ প্রাইস বসায়। এটা লিখে দেখে
ফ্লোট, তাই না? আমার প্রাইস রাখা থাকতো হচ্ছে এই ফ্লোট প্রাইস ভ্যারিয়েবলে। তাহলে এই ভ্যারিয়েবলের ভ্যালুটাকে আমি আপডেট করতে যাচ্ছি, তাই আমরা বলবো হচ্ছে প্রাইস ইকুয়াল টু নিউ প্রাইস। আগে একটা প্রোডাক্টের দাম লেগছে 10 টাকা, ওই জিনিসটা আমি এখন 20 টাকায় বিক্রি করতে যাচ্ছি, ওই প্রাইসটা জাস্ট আপডেট হয়ে যাবে। বুঝতে পারছে? আচ্ছা, এখানে বসে বসে আমি প্রত্যেকটা জিনিস এরকম একটা একটা করে মেথড লিখবো না, কারণ জিনিসগুলো লিখতে সময় লাগবে আর অনেকগুলো মেথড হবে। আমার ডেটা মেম্বার আছে 5টা, 5টার জন্য অবভিয়াসলি 5টা গেট মেথড তো লাগবে, আর এর মধ্যে কয়েকটার জন্য আমার এরকম সেট মেথড লাগবে। এটা আমি বাড়ির কাজ হিসাবে দিতে চাই যে এই প্রোডাক্টের যে আইডিয়াটা ইউএমএল এখানে লেখা, এটা ক্লাসটা নিজেরা লেখার চেষ্টা করবে। আমি আমার দিক থেকে কি করবো, পরের ক্লাসে এটাই কন্টিনিউ করে সামনে যাবো, কিন্তু সেক্ষেত্রে আমি কোডটা বাসা থেকে করে আপলোড করে দিয়ে আসবো। এখানে বসে তাহলে আমার পুরো জিনিসটা টাইপ করতে হবে, মানে খুব আহামরি কিছু না, এই জিনিসগুলোই অনেক কিছু লেখার আছে, সেগুলোকে জাস্ট কাজ কমাতে যাচ্ছি। তাহলে এরকম ভাবে প্রোডাক্ট একটা কনসেপ্ট যদি আমাদের তৈরি করা থাকে, দোকানে আমার অনেক রকমের প্রোডাক্ট থাকতে পারে, সেই প্রোডাক্টগুলো কি করবো, একটা একটা করে অবজেক্ট করে আমি কোনো একটা অ্যারেতে রাখতে পারি। যখন আমার এটা প্রোডাক্টটা বিক্রি হবে, আমি অ্যারে থেকে হয়তো হচ্ছে বের করে ফেলবো, যদিও অন্যভাবে হ্যান্ডেল করা হবে, কিন্তু পরে আসছি এমন কোনো একটা এক্সাম্পলের সাথে তুলনা করতে পারছি। তার মানে আমার একটা কি আছে, আমার একটা ইনভেন্টরি আছে, আমার একটা স্টক আছে, দোকানে জিনিসপত্র নিয়ে তো সব মজুত করে, তারপর একটার পর একটা খুচরা বিক্রেতা হিসেবে আমরা যাই, তাহলে আমি যখন ওর শেলফ থেকে নিয়ে আসলাম, ওটা তো ওর শেলফে থাকবো না, আমার সফটওয়্যারের ওইরকম একটা ভিউ হবে, যেটা শেলফ হিসেবে চিন্তা করছি, আমার এখানে সেটা একটা অ্যারের মতো হতে পারে, ঘর ঘর করা আছে, প্রোডাক্ট একটার পর একটা এই অ্যারেতে রাখা থাকবে, যখন কাস্টমার আসবে এই অ্যারে থেকে বের করে কাস্টমার কাছে দিয়ে দিবে। ওই জিনিসটা কিভাবে করে সেটাতে আমরা চলে যাবো নেক্সট ক্লাসে। আর নেক্সট ক্লাসে করবো এমন একটা জিনিস শুরু করে দিচ্ছি, কিন্তু ওটা শেষ করবো না। বেসিক্যালি আইডিয়াটা হচ্ছে যে যখন কোনো প্রোডাক্ট আমরা এই দোকানের জন্য এন্ট্রি দিই, তোমার কি মনে হয় যে দোকানের যে লোকজন যারা কাজ করবে তারা এরকম সব জাভা এক্সপার্ট, তারা এরকম একটা প্রোগ্রাম লিখে দিলে মেইনের মধ্যে বসে বসে একটা একটা করে প্রোডাক্টের লাইন লিখবে আর কম্পাইল করবে? এটা হবে না। ওকে, তো তাহলে এই পিওএসটা এইভাবে ডিজাইন করবো না, নেক্সট ক্লাসে কিভাবে কাজ করব সেই জিনিসটা শুধু বলতেছি, আর ওই কাজটা পুরোপুরি একদম শুরু থেকে শেষ পর্যন্ত করেই দেখাবো। আইডিয়াটা হচ্ছে এরকম যে আমরা এই প্রজেক্ট আপাতত বন্ধ করি, এখানে ওই রাইট ক্লিক করে ক্লোজ দিলে পরে একটা ওপেন করার প্রজেক্ট বন্ধ করে দেওয়া যায়। একটা নিউ প্রজেক্ট স্টার্ট করতে যাচ্ছি, আর এই কোর্সে আমি বলছিলাম যে আমরা GUI বেসড অ্যাপ্লিকেশন করব, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস তৈরি করব। সেটা করার জন্য জাভার একটা নতুন প্ল্যাটফর্ম আছে GUI বিল্ডিং এর জন্য, আমরা বলি হচ্ছে জাভা এফএক্স। এটা তার আগে ছিল জাভা সুইং। এই জাভা এফএক্সে এখান থেকে ক্যাটাগরিতে জাভা এফএক্স পিক করলাম, আর এখানে অনেকগুলো প্রজেক্টের অপশন আছে। আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে জাভা এফএক্স এফএক্সএমএল অ্যাপ্লিকেশন, 3 নম্বরটা। এটা একটা নাম দিই, পিওএস গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, এরকম একটা নাম দিলাম। দিয়ে তারপর প্রজেক্টটা তৈরি করলাম। আর প্রজেক্টের ভিউটা যদি আমরা দেখি, খেয়াল করলে দেখবা যে এর আগের বার কিন্তু আমাদের শুধু pos.java নামে একটা ফাইল খুলে দিছিল, আর কিছু ছিল না, কিন্তু এটা খুলতেই এখন 3টা ফাইল। একটা ফাইল হচ্ছে pos.gui.java, এর মধ্যে কোথাও একটা মেইন আছে, সেই মেইনসটা কিছু একটা লঞ্চ করে, কি লঞ্চ করে সেটা এখনো দেখাই নাই। একটা fxml ডকুমেন্ট আছে যেটা জাভার কোডের সাথে মিল নাই, সি এর কোডের সাথে মিল নাই, কিছু একটা জিনিস। এটা হচ্ছে আমার গুইটার লেআউট, কোথায় কি বসবে সেই জিনিসটা বলে। আর ওই গুইয়ের ভিতরে কি কি থাকবে সেই জিনিসগুলো কিভাবে কন্ট্রোল করব সেটা fxml ডকুমেন্ট কন্ট্রোলারের মধ্যে থাকে। আমি প্রোগ্রামটা জাস্ট রান করে দেখাই।
বাই ডিফল্ট এটা একটা হ্যালো ওয়ার্ল্ড টাইপের একটা প্রোগ্রাম, যে কিছু একটা বানায় দেয়া আছে। এই প্রোগ্রামটাকে কম্পাইল করে রান করলে পরে এরকম একটা উইন্ডো পাওয়া যায়, যেখানে ক্লিক করলে পরে হ্যালো ওয়ার্ল্ড কথাটা উঠে। ঠিক আছে, এর সাথে আমার পয়েন্ট অফ সেল সিস্টেমের কোনো সম্পর্ক নেই। তাহলে এখানে আমার নতুন করে ডিজাইন করতে হবে। আচ্ছা, এই কাজটা আমরা কেন করতে যাচ্ছি? আমার দোকানের যে দায়িত্ব থাকবে, নতুন একটা প্রোডাক্ট আসলো, তার কি করতে হবে? এন্ট্রি দিতে হবে। একটা ফর্ম বানিয়ে দিলে ভালো হয় না? এন্ট্রি দেওয়ার জন্য একটা ফর্ম লাগবে, যে আইডিটা এই জায়গায় লাগবে, নামটা এই জায়গায় লাগবে, তারপর আর কি কি চাচ্ছিলাম, প্রাইস কত সেটা লাগবে, আর কি বললাম, প্রোডাক্টের টাইপটা কি সেটা লিখবো, আর এক্সপায়ারি ডেট হচ্ছে একটা ডেট পিকার দিয়ে ডেট বসাবো। এই কাজটা আমরা খুব সুন্দরভাবে করতে পারি জাভায়, কারণ আমাদের হাতে সিন বিল্ডার আছে। কি কি জিনিস লাগবে তার মধ্যে এটার নামও ছিল আর কি, সিন বিল্ডার দরকার। সিন বিল্ডারের কাজটা কি? সিন বিল্ডার হচ্ছে এই ইউজার ইন্টারফেসটা তৈরি করতে দিবে আমাদেরকে। আমরা এই ফাইলগুলো কোথায় সেভ করছি খেয়াল আছে? প্রজেক্ট তৈরি করার সময় জিজ্ঞেস করে না লোকেশনটা কোথায়? যদি ভুলে যাই কোনো কারণে, ফাইল থেকে প্রজেক্ট প্রপার্টিজ গেলে বলে দিবে সেটা। তো প্রজেক্টের ফোল্ডারটা এখানে লেখা আছে, নেটবিনস প্রজেক্টস, তার মধ্যে POS GUI। ওকে, এটা জানা দরকার কেন? কারণ এই যে সিন বিল্ডার, এই সিন বিল্ডারে আমার ওই fxml ফাইল একটা আছে, সেই ফাইলটাকে খুলতে হবে। ফাইল থেকে ওপেন দিলাম, এবার খুঁজে দেখাই দেবো নেটবিনস প্রজেক্টস, তার মধ্যে POS GUI। এই জিনিসগুলো আমার সোর্সের মধ্যে থাকবে, সোর্স হচ্ছে src। যেটা খুলবো সেটা হচ্ছে একটা fxml ফাইল। fxml ফাইল জাভার ভিতরের থেকে দেখলে, এই নেটবিনসের ভিতর থেকে দেখলে, এখানে সব কোড লেখা, কোথায় বাটন বসবে, কোথায় লেবেল বসবে, সেগুলো এখানে সব লেখা আছে। এগুলো লিখে লিখে আর ডিজাইন করাটা খুব ডিফিকাল্ট। তার থেকে আমরা যদি এই কাজটাই এটা একটু ছোট করি, এই কাজটাই এখানেই আমরা যদি ইউজার ইন্টারফেসটা ডিজাইন করতে পারি, কাজ অনেক ইজি হবে। তো যে কথাটা বলতে যাচ্ছিলাম, যে আমরা প্রোডাক্ট ইনফরমেশন এন্ট্রি করার জন্য এখানে একটা ফর্ম বানাবো। তো সেই ফর্মটা আমি আজকে বানিয়ে দিচ্ছি, কিন্তু মানে এক্সপ্লেইন করতে যাচ্ছি না, এটা আমরা নিজেরাই খুব ভালো মতো বানানো শিখে যাব কিভাবে কি করতে হয়। এখানে একটা বাটন আছে আর এখানে একটা লেবেল আছে, এগুলোর আমার দরকার নেই, কারণ ফর্মের মধ্যে ক্লিক মি থাকবে কেন, হ্যালো ওয়ার্ল্ড লেখা উঠবে কেন। তাই এদেরকে সিলেক্ট করলাম, ক্লিক করে সিলেক্ট করলাম, শিফট ধরে ডিলিট দিলাম, এরা ডিলিট হয়ে যাচ্ছে। আর এবার হচ্ছে যা যা লাগে নিয়ে আসবো। একটা লেবেল লাগবে, ফর এক্সাম্পল এটা টান দিয়ে আমরা এখানে বসাতে পারি। বসে এটাকে বললাম হচ্ছে আমার প্রোডাক্টের আইডি দরকার। এখন প্রোডাক্টের আইডি লিখবে, তার জন্য একটা জায়গা দেওয়া লাগবে না? ওই যে বক্সটা, যেই বক্সে আমরা লিখি, সেই বক্সকে আমরা বলি হচ্ছে টেক্সট ফিল্ড। এরকম একটা টেক্সট ফিল্ড নিয়ে বসাই দিলাম। তারপর আবার একটা লেবেল দরকার, প্রোডাক্টের একটা নাম দেওয়া দরকার, আবার একটা টেক্সট ফিল্ড দরকার, যেখানে প্রোডাক্টের নামটা আমরা লিখবো। এগুলো অ্যালাইন করা যায়, ধরে টানলে পরে গাইড দেখে আর কি কোথায় কি বসবে। ঠিক আছে, এগুলো যে আসলেও কাজ করে তুমি চাইলে প্রিভিউ দেখতে পারবে আর কি। প্রিভিউ থেকে দেখলে এখানে ফর্ম তৈরি হয়ে যাচ্ছে। এখানে প্রোডাক্টের আইডি লেখা যাবে, ইচ্ছে মতো নামও লেখা যাবে। ঠিক আছে, এগুলো জাভাতে নিয়ে এগুলো নিয়ে কাজ করব, আজকেই করব না, কারণ আজকে সময় প্রায় শেষের দিকে, কিন্তু এই কাজগুলো আমরা করব। প্লাস আমাদের আরও কি লাগবে, আর হচ্ছে যে প্রোডাক্টের একটা প্রাইস লাগবে। তাহলে প্রোডাক্টের দাম কত এটা লেখার জন্য একটা জায়গা দেওয়া দরকার। এখানে আমরা লিখলাম প্রাইস, আর তারপর হচ্ছে ওরকমভাবে টেক্সট ফিল্ড একটা টেনে আনবো।
এরপরে দরকার হচ্ছে প্রোডাক্টের টাইপটা কি এবং সেই টাইপের মধ্যে একটা লিস্ট দিয়ে দিলে পরে ভালো। তাহলে ওইখানেও আগের মতো আমরা লেবেল একটা নিয়ে আসবো। এগুলো এইভাবে বসায় না, অন্য বেটার ওয়ে আছে, কিন্তু আমি শুরুতে সবকিছু দেখাচ্ছি না। আর একটা কম্বো বক্স নিয়ে এসে এখানে ছেড়ে দিলে হবে। এই কম্বো বক্সে অপশনগুলো থাকবে একটা ড্রপ ডাউন মেনুর মতো। তারপর আরেকটা জিনিস তোমরা চাইলে কি এক্সপায়ারি ডেট। তাহলে লেবেল একটা নিয়ে আসবো আমরা, এক্সপায়ারি ডেট। এখানে একটা ডেট পিকার আছে, এটা টান দিয়ে ছেড়ে দিলে হবে। আচ্ছা একটু দূরেই বসাই, এরা অ্যালাইন হচ্ছে না, অ্যালাইন করা যায়, আমি ওটা পরে বলি আর কি। এই উইন্ডোতে আমরা যদি প্রিভিউটা দেখি, এই ডেট পিকারে ক্লিক করলে পরে এখানে ক্যালেন্ডার খুলে দেবে। এটা এখানে নিয়ে টাইপে তো অপশনগুলো আমি এখনো লিস্ট করি নাই, কিন্তু অপশনগুলো লিস্ট করে দিলে পরে সেটাও আসবে। একটা অলরাইট, তাহলে এখানে যে ডিজাইনটা আমরা করলাম এটা তো আর আমার নেট বিনস না। এখানে জাস্ট আমি কাজটা সেভ করে নেব এখান থেকে, সেভ অলরেডি করছি, তাই এটা ডিসেবলড অবস্থায় আছে। টাইটেল এখান থেকে দিতে হবে, লেবেল না, লেবেল লাগবে না, ওটা বলা যায়, আমি দেখাবো আর পরে। মানে আজকে দেখালে ওটার মানে হবে না, প্লাস এই যা দেখেছি সেগুলোর মানে হবে না। এই যে প্রোগ্রামটা রান করলাম, এই হচ্ছে এটার আউটপুট। কনসোলে আউটপুট দিয়ে দিতে কাজটা আগে করছি, এবার GUI বেসড কাজ করবো, এরকম ইউজার ইন্টারফেস বানাবো। আর এটার পিছনে ওই প্রোডাক্টের জন্য যা যা লাগবে ওই ক্লাসটা তৈরি করে আসতে হবে। জাভায় কিভাবে কোড করতে হয় সেটা তো জানা লাগবে, UI ডিজাইন করে যেটাকে টাইপ করবো। পরের ক্লাসে যে কাজটা করবো সেটা হচ্ছে এই এক্সাম্পলটা নিয়ে আগায় যাবো। অ্যাটলিস্ট প্রোডাক্টের এন্ট্রিগুলো তখন আমরা কি করবো, এখানে একটা একটা করে প্রোডাক্টের এন্ট্রি দিয়ে লেটস সে সেভ দিব। সেভ দিলে পরে ওই প্রোডাক্টটা সেভ হবে, লেটস সে কনসোলে আউটপুট দিবে অথবা কোনো একটা ফাইলে নিয়ে লিখে দিবে। এই কাজটা হচ্ছে নেক্সট ক্লাসে পাবে। বুঝতে পারছো? আজকে ক্লাসের সময় শেষ হয়ে গেছে, এই জন্য ছেড়ে দিচ্ছি। আর এই UI ডিজাইন থেকে শুরু করবো, এর পরের ক্লাসের কনসোলের জিনিসগুলো দেখাবো না আমি, এখনই করছি। ও এটাও বলে দিই আমি,